প্রথমে আমাদের জানতে হবে হাইপারটেনশনটা কি বা উচ্চ রক্তচাপ কি। উচ্চ রক্তচাপের আমাদের নর্মাল ব্লাড প্রেশার অ্যাভারেজ যদি আমরা বলি সেটা হচ্ছে উপরেরটা, এটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, নিচেরটাকে আমরা বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে সিস্টোলিক অ্যাভারেজ হচ্ছে 120 মিলিমিটার অফ মার্কারি, ডায়াস্টোলিক অ্যাভারেজ 80 মিলিমিটার অফ মার্কারি। কিন্তু প্রত্যেক মানুষেরই যে 120/80 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার থাকবে তা না, এটা ভ্যারি করে, মানুষ থেকে মানুষে ভ্যারি করে, বয়সের সাথে ভ্যারি করে। তাহলে এই উচ্চ রক্তচাপকে আমরা কখন বলবো উচ্চ রক্তচাপ, কখন বলবো এটা হাইপার টেনশন? এটা আবার দুটো ভাগ আছে। আমেরিকান যারা কার্ডিওলজিস্ট আছেন, আমেরিকান হাইপার টেনশন সোসাইটি আছে, এরা বলে ব্লাড প্রেশার যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 130 বা তার উপরে হয় তাহলে তাকে হাইপারটেনশন বলছে। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নিচেরটা হচ্ছে 90 কিংবা তার উপরে হলে হাইপারটেনশন। আর ব্রিটিশটাদের ওরা একটু বেশি বলে, ওরা সিস্টোলিকটাকে বলে 140 অথবা তার উপরে গেলে হাইপারটেনশন। কিন্তু ডায়াস্টোলিকের ব্যাপারে আবার কিন্তু কারো দ্বিমত নাই, এটা 89 পর্যন্ত নর্মাল, 90 হলেই হাইপারটেনশন। আমরা যেহেতু আমরা একটু গরিব দেশ, একটু দরিদ্র, আমাদের অ্যাবিলিটি কম, আমরা ব্রিটিশটা ফলো করতে পারি। তাহলে আমাদের হাইপারটেনশন যদি কারো আমাদের ব্লাড প্রেশার 135 134 পেলাম, আমরা তাকে চিকিৎসা না দিয়েও থাকতে পারি। যদি আমরা 130 পর্যন্ত যোগ করতে যাই তাহলে দেখা যাবে যে আমাদের আরও অনেক বেশি মানুষকে চিকিৎসার আওতায় আনতে হবে। রক্তচাপ বা হাইপারটেনশন কয় প্রকার যদি আমরা বলি, তাহলে আমরা এটাকে কারণ হিসেবে দুটো ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি প্রাইমারি হাইপারটেনশন অথবা এসেনশিয়াল হাইপারটেনশন। এর কোনো কারণ নাই। এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপটাই হলো একটা রোগ, এর কোনো কারণ নেই। এবং 90 থেকে 95% রোগী হচ্ছে এই প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন, কোনো কারণ ছাড়া ব্লাড প্রেশার বেশি এবং এইটাই রোগ। এছাড়া সেকেন্ডারি হাইপারটেনশন বলি আমরা, যদি কোনো কারণে ব্লাড প্রেশার বাড়ে, যদি কোনো কিডনি ডিজিজ থাকে, কিডনি ফেলিওর থাকে, অ্যাকিউট কিডনি ফেলিওর, ক্রনিক কিডনি ফেলিওর, পলিসিস্টিক কিডনি ডিজিজ, গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলোর বিভিন্ন টেকনিক্যাল টার্ম, কিডনি রোগের কারণে আমাদের ব্লাড প্রেশার বাড়তে পারে। এছাড়া কিছু আছে এন্ডোক্রাইন ডিজিজ, মানে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের যদি কোনো ডিজিজ থাকে তখনও হাইপারটেনশন বা উচ্চ ব্লাড প্রেশার হতে পারে। যেমন এর ভিতরে একটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, কোনস ডিজিজ, কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। এই সকল কারণে যখন ব্লাড প্রেশার বাড়ে তখন এদেরকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন। এর ভিতরে প্রেগনেন্সিও একটা কারণ, যে যখন গর্ভাবস্থায় দেখা যায় যে প্রেশারটা বাড়ে। তাহলে এই ব্লাড প্রেশার যেগুলো কোনো কারণে তৈরি হচ্ছে, উচ্চ রক্তচাপ কোনো কারণে হচ্ছে, তখন আমরা এদেরকে বলি সেকেন্ডারি হাইপারটেনশন। এখন যাদের এই হাইপারটেনশন হচ্ছে তাদের কিছু কিছু মানুষের দেখা যায় তারা লবণ বেশি খায়, লবণ বেশি খাওয়ার কারণে হচ্ছে, কারো কারো ওবেসিটি, অতিরিক্ত উচ্চ মানে ওজনের কারণে হচ্ছে। কিন্তু ওগুলো দেখা যাচ্ছে যে আসলে কারণের চাইতে বরং অ্যাসোসিয়েশন বেশি। তবে দীর্ঘদিন যদি আমরা অতিরিক্ত লবণ খাই তাহলে হাইপারটেনশন হতে পারে। তাহলে হাইপারটেনশন যদি হয় তাহলে আমাদের ডায়াগনোসিসটা কিভাবে আমরা করব? আমি এখন হাসপাতালে আসলাম, অথবা এটা যেটা আমাদের দেশে সবচেয়ে কমন, ওষুধের দোকানে যায়, ভাই আমার প্রেশারটা দেখে দেন। প্রেশারটা দেখলো, আমরা ডাক্তাররা দেখি, যেই দেখি প্রথমবার যদি আমরা দেখি প্রেশার বেশি, আমরা এটাকে কিন্তু হাইপারটেনশন বলবো না। মনে করেন প্রাইমারি স্টেজে, মনে করেন একজনের প্রেশার আমরা পাইলাম 142/90, তাহলে তখনই তাকে আমাদের হাইপারটেনসিভ ঘোষণা করাটা ঠিক হবে না। তাকে আমরা আবার মাপবো কমপক্ষে 2বার যদি আমরা দেখি যে তার ব্লাড প্রেশারটা নর্মালের চেয়ে বেশি আছে, তখন আমরা হাইপারটেনশন বলবো। ব্লাড প্রেশার মাপার জন্য কিছু সিচুয়েশন আমাদের রাখতে হবে। একজন পেশেন্ট দৌড়ে আসলো, চা খেয়ে আসলো, তার তখন আমরা প্রেশারটা দেখে দিলাম, ভাত খেয়ে আসলো, প্রেশারটা দেখে দিলাম, প্রেশার বেশি আছে, সেটাও করা যাবে না। পেশেন্টের ব্লাড প্রেশার দেখার আগে অন্তত 30 মিনিট তাকে বিশ্রামে থাকতে হবে, কমপক্ষে 30 মিনিট তিনি বিশ্রামে থাকবেন। এই সময়ের ভিতরে চা, কফি, সিগারেট খেতে পারবেন না, হাঁটাচলা করতে পারবেন না, খাবার খেতে পারবেন না। তাহলে 30 মিনিট বিশ্রাম এবং সিগারেট, চা, কফি বা অন্য কোনো খাবার থেকে বিরত থাকার পরে আমরা যদি ব্লাড প্রেশার পাই, উচ্চ ব্লাড প্রেশার পাই, এবং পরপর অন্তত 2বার 2 দিনে আমরা যদি ব্লাড প্রেশার বেশি পাই, তাহলে আমরা তাকে বলবো হাইপারটেনসিভ পেশেন্ট। অথবা যদি এমন হয় একটা পেশেন্ট আসলো আমার, তার ব্লাড প্রেশার একবার দেখলাম 200/100,
তাহলে আমার আর অপেক্ষা করার দরকার নেই। তখন কিন্তু এগুলোকে আমরা বলি সিভিয়ার হাইপারটেনশন। হাইপারটেনশনকে আমরা ভাগ করি মাইল্ড, মডারেট, সিভিয়ার। আমি ওগুলোতে যাচ্ছি না, কিন্তু যদি সিভিয়ার হাইপারটেনশন হয় তাহলে কিন্তু আমরা প্রথমবারই বলতে পারবো যে এই রোগীটা হাইপারটেনসিভ পেশেন্ট। অধিকাংশ হাইপারটেনশন রোগীর বা উচ্চ রক্তচাপ রোগীর কোনো লক্ষণ থাকে না, তারা জানেই না তাদের কোনো ব্লাড প্রেশার হাই আছে। আমরা হাসপাতালে যখন আসে, আমাদের চেম্বারে আসে, আমরা রুটিন চেক আপ বলি। ব্লাড প্রেশার চেক আপটা একটা রুটিন চেক আপ। আমরা রাস্তা পার হওয়ার সময় ডানে বায়ে দেখি কোনো গাড়ি আসে কিনা। সেরকমভাবে কোনো রুগী যদি আমার কাছে সর্দি নিয়েও আসে, আমি তার ব্লাড প্রেশারটা একবার দেখে দেব, কারণ সে আমার কাছে আসলো। এই রুটিন চেক আপ করতে গিয়ে দেখা যায় যে অনেকের ব্লাড প্রেশার হাই। পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, হার্ট ফেলিওর হচ্ছে, তখন আসলো দেখি আমাদের তার প্রেশার বেশি। তাহলে কিছু কিছু রুগী একদম অ্যাসিমটোমেটিক থাকে, কোনো লক্ষণ থাকে না। কিছু রুগী জটিলতা নিয়ে আসতে পারে। কিছু রুগী আনকমন, তারা কিছু লক্ষণ নিয়ে আসে, মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, টায়ার্ড লাগে, এগুলো কিন্তু খুব আনকমন। অতএব প্রত্যেকেরই ব্লাড প্রেশার হাই আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা দেখার জন্য অন্তত বছরে একবার হলেও ব্লাড প্রেশারটা চেক করা উচিত। হাইপারটেনশন যদি হয় তাহলে কি সমস্যা হতে পারে? আমরা বলি কমপ্লিকেশনস অফ হাইপারটেনশন। কমপ্লিকেশনের ভিতরে ব্রেইনে কমপ্লিকেশন হতে পারে। কী হতে পারে? একটা হচ্ছে বললাম স্ট্রোক। স্ট্রোক হয়ে হঠাৎ করে পঙ্গু হয়ে যাওয়া, এটা হচ্ছে একটা মারাত্মক কমপ্লিকেশন। আরেকটা হচ্ছে হাইপারটেনসিভ এনকেফেলোপ্যাথি, তীব্র মাথা ব্যথা হয় এবং মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়, কনফিউশনাল স্টেট তৈরি হয়, ব্লাড প্রেশার অনেক থাকে। তাহলে ব্রেইনে আপনার রক্তক্ষরণও হতে পারে। স্ট্রোক তো দুই ধরনের, একটা হচ্ছে ইসকেমিক, একটা হচ্ছে হেমোরেজিক। তো একটু রক্তক্ষরণ হতে পারে। হাইপারটেনশন যদি থাকে, উচ্চ রক্তচাপ থাকে, চোখ নষ্ট হয়ে যেতে পারে। এটাকে আমরা বলি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আস্তে আস্তে অল্প থেকে বাড়তে 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 হাইপারটেনশনের কারণে হার্টের রোগ হয়। হার্ট প্রথমে বড় হয়, বড় হতে হতে তারপরে যেগুলো ইসকেমিক হার্ট ডিজিজ আমরা বলি সেগুলো তৈরি হয়, হার্টের রক্ত চলাচল কমে যায়। হাইপারটেনশনের জন্য হার্ট ফেলিওর ডেভেলপ করে, হার্ট ঠিকমতো কাজ করতে পারে না, তখন শ্বাসকষ্ট হয়, গায়ে পানি চলে আসে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের জন্য কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। রক্তচাপের কারণ বেঁধে, বয়স বেঁধে, লিঙ্গ বেঁধে ওষুধের পরিবর্তন হয়। আপনার যদি বয়স 55 বছরের নিচে হয় আপনার জন্য এক ধরনের ওষুধ, 55 বছরের বেশি হলে এক ধরনের ওষুধ। আপনার যদি ডায়াবেটিস থাকে এক ধরনের ওষুধ, ডায়াবেটিস না থাকলে এক ধরনের ওষুধ। আপনার যদি হার্টের সমস্যা থাকে এক ধরনের ওষুধ, না থাকলে আরেক ধরনের ওষুধ। তাহলে হাইপারটেনশন চিকিৎসার জন্য আমাদের মোটার দাগে 4 ধরনের ওষুধ আছে। আমরা বলি এসি ইনহিবিটর অ্যান্ড এনজিটেন্সি রিসেপ্টর ব্লকার, তারপরে আছে আমাদের বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়ুরেটিক্স আছে। তাহলে এই ওষুধগুলো আমরা কম্বিনেশনেও ব্যবহার করতে পারি। আমরা প্রথমে ব্লাড প্রেশারের চিকিৎসা করি অল্প ডোজে, তারপরে আস্তে আস্তে বাড়াই। কিন্তু যদি স্টেজ 2 অথবা স্টেজ 3 ব্লাড প্রেশার থাকে আমরা অনেক সময় কম্বিনেশন দিয়েও শুরু করি। দয়া করে কিছুদিন ওষুধ খাবেন, প্রেশার কমে গেছে, নর্মাল হয়ে গেছে, বন্ধ করে দেবেন, এই কাজটা করবেন না। কারণ যদি আপনি ব্লাড প্রেশারের ওষুধ কিছুদিন খান আবার বন্ধ রাখেন, প্রেশার নর্মাল হয়ে গেলে পরে আবার বাড়বে। এই উঠানামা করার কারণে রোগের জটিলতাগুলো, কমপ্লিকেশনগুলো তাড়াতাড়ি হয়। আপনার স্ট্রোক যদি প্রেশার থাকার কারণে 5 বছর পরে হতো, আপনি যদি অনিয়মিত ওষুধ খান দেখা যাবে এটা 2 বছরের মাথায় হয়ে যাচ্ছে, আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে যাদের প্রেশার আছে, হাইপারটেনশন আছে, তাদের ওষুধ নিয়মিত সেবন করতে হবে, নিয়মিত আপনার ডাক্তারের কাছে যেতে হবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।